আমার চাচাতো বোন মিথিলাকে কলেজে যাওয়ার জন্য খুঁজতে যাই মিথিলার রুমে যেতেই দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। মিথিলা প্রায় অর্ধলঙ্গ আর দুলাভাই শুধু শার্ট প্যান্ট। তাদের প্রেম লীলা দেখে আমি থমকে যাই। এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি মিথিলাকে ভালোবাসি, এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এই কারণে কত যে মায়ের খেয়েছি তার কোনো হিসাব নাই। আমাকে বরাবর বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য। আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সি সি, মিথিলা এইসব কি দেখছি? আর দুলাভাই আপনি কি করে পারলেন এটা করতে? আমার আওয়াজ শুনে যান, ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। আসিফ, প্লিজ কাউকে বইলো না, প্লিজ। কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না। দুলাভাই, উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে। সুমি আপু হলো মিথিলার বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে, সাথে চাচিও গেছে। চাচা নাই, মারা গেছে 3 বছর হয়। আব্বুই দুই পরিবারের প্রধান। আব্বু চাচা মিলে এই রকমের 2টা তোতলা বাড়ি করে। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর, একটা 6 মাসের মেয়ে বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দেয়। বিয়েটা পারিবারিকভাবেই হয়। দুলাভাই আমার হীরের টুকরা, বাড়ির সবাই জানে। কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না। আর মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে তো 3 গ্রামও খুঁজে পাওয়া যাবে না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাইরে কেউ দেখে নাই। হাত মোজা, পা মোজা, বোরকা পরে পর্দার সাথেই সবসময় চলাচল করে। কিন্তু আজ সেই মিথিলার একই হাল দেখছি। চুপ করেন আপনি, লজ্জা করে না? আবার কথা বলেন। আর মিথিলা, তুই না পর্দা করিস, কোনো পরপুরুষের সামনে যাস না, এই তোর পর্দার আড়ালে আসল চেহারা? আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না, নিজেকে ঢেকে কেঁদে যাচ্ছে। তার জন্য তো পুরো পর্দনশীল নারীদের সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পর্দা করা? পতিতা পল্লীতে গেলেই তো পারতি। এই মিথিলাকে যখন আমি বলতাম, মিথিলা আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মায়ের খাওয়াতো। আসিফ, কাউকে বলিস না প্লিজ। মিথিলা কান্না করতে করতে, মিথিলা, আমি যখন তোকে ভালোবাসি বলতাম, তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি, আব্বুর কাছে মায়েরও খাওয়াইতি। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই, আপনাকে আর কি বলবো? আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম। ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দিব, কিন্তু সুমি আপুর সংসারটা কি হবে? আর একটা 6 মাসের মেয়েও আছে তাদের। আর মিথিলা তো আমার চাচাতো বোন, যাকে আমি ভালোবাসি, তাকে সম্মান কি করে নষ্ট করি? দুলাভাই, আপনি এখনও এখানে বসে আছেন? দুলাভাই মাথা নিচু করে বসেছিল আমার কথা শুনে। দুলাভাই রুম থেকে বের হয়ে যায়। মিথিলা, অন্তত তোর কাছে এটা আশা করি নাই, কাজটা কিন্তু বেশি ভালো করিস নাই। বলে যখন রুম থেকে বের হয়ে যেতে যাব, দরজাটা আটকানো। মিথিলা চিল্লাতে শুরু করে দিছে, আসিফ, আমাকে ছেড়ে দে প্লিজ, আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোকে ভাইয়ের মতো ভাবি। আসিফ, না প্লিজ। মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ। সেই সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকে নিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ। আসিফ, তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোর পায়ে পড়ছি। মিথিলা তার কাপড় চোপড় ছেড়তে লাগলো। প্রায় অনেক অংশ ছেড়ে ফেলছে। অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা কি হচ্ছে এইসব? আমি, কেউ বাঁচাও আসিফ প্লিজ। আহ, মিথিলা অনেক জোরে চিল্লাচ্ছে। আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আসছি। মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারায় ফেলছি। বাহির থেকে
দরজা ধাক্কাতে লাগলো। দুলাভাই আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো। দুলাভাইয়ের চিল্লানি শুনে আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি সবাই মনে হয় চলে এসেছে। জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই। দরজা খুলতেই মিথিলা আব্বুর পিছনে গিয়ে লুকায়। মিথিলার কাপড় চোপড় ছেঁড়া দেখে আন্দাজ করে ফেলেছে মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল। মিথিলা নাকা কান্না করছে। মিথিলাকে ভাবি আগলে নেয়, আর সবাই আমার দিকে অগ্নি চক্ষু দেখাতে লাগলো। আব্বু আমার সামনে এসেই ঠাস কয়েকটা চর বসিয়ে দেয়। ভাইয়া এসো অনেকটা চর মেরেছে। আমি কিছু বলতে যাব, সেই সুযোগটা নাই। সব কিছু এত দ্রুত হচ্ছিল। মিথিলা, আসিফ তো তোমাকে কলেজে যেতে ডাকতে আসছিল। তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন? আসিফ কি তোমার সাথে কি করেছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছেন না, আমার মতো ছেলে এমন একটা কাজ করবে। ভাবি আমি শুয়েছিলাম, আসিফ এসে আমাকে একাপে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। আমি বড় আব্বুকে জানাবো বলাতে আসিফ আমাকে বলে আমি নাকি অনেক মায়ের খাওয়াইছি, তাই আজ আমার ইজ্জত কেড়ে নিতে চাইছে। তারপর আসিফ আমার সর্বনাশ করতে থাকে। আপনারা না আসলে আজ আসিফ আমার কী যে করতো। মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে নেকা কান্না কাঁদছে। মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণই নাই। আগেই বলেছি 3 গ্রামে খুঁজে এমন মেয়ে পাওয়া যাবে না। আব্বু মিথিলার কথা শুনে যান আরও রেগে গেলেন। তুই আমার ছেলে, ভাবতে লজ্জা লাগছে যে নিজের চাচাতো বোনের সাথে এরকম করতে পারে। সে অন্য মেয়েদের কি না করবে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হয়ে যা এই বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়ছে। আব্বু আমি কিছুই করি নাই। মাথা নিচু করে কান্না করতে করতে বললাম, ওই তুই আমাকে আব্বু বলবি না। আজ থেকে আমার একটা ছেলে, তুই মরে গেছিস। আব্বুর মুখে এই কথা শোনার থেকে মরে যেতে পারলে অনেক সুখের হতো। আম্মু আমি কিছু করি নাই। মিথিলা কথা আটকিয়ে দে। তুই আমাকে আম্মু বলবি না। জানি না কোন পাপে তোকে পেটে ধরেছিলাম। আম্মু কেঁদে কেঁদে আম্মুর মুখের কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আর কাকে বলবো যেখানে আমার গর্ভধারিণী মা বিশ্বাস করে না, আমাকে কিছু বলতেও দেয় নাই। আমি দুলাভাইয়ের দিকে তাকালাম, মুখে ফৈশ্বাসিক হাসি, আর মিথিলা এখনও নেকা কান্না করছে। সুমি আপুও চলে এসেছে, যার আদরে আমার বড় হওয়া, যেই আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে, আমাকে এখনও মুখে খাবার তুলে খাইয়ে দেয়। সেই আপুটা সব কিছু শুনে কান্নায় বুক ভাসাচ্ছে। আজ আমি আপুর চোখেও খারাপ হয়ে গেলাম। মিথিলার রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছি, কারণ এই বাড়িতে আমার জায়গা নেই। আর আমি কোনো মুখকে থাকবো এখানে, যেখানে সবাই আমাকে ধর্ষক বলে জানে। কাপড় গোছানো শেষ, রুম থেকে বের হব এমন সময় ভাবি আমার রুমে আসলো। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কিন্তু কারণ ভাবি আমার মায়ের মতো আদর করে। আমার টাকা পয়সার অভাব ভাবি পূরণ করে। ভাবি সুমি আপুর মতোই আমার একটা বড় আপু। এটা তুমি কি করলা আসিফ? আমরা তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম। আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম, তার জন্য জোর করে। ভাবি আমাকে মাফ করে দিও। আমি পারি নাই সবার সামনে সত্যটা বলতে, কান্না করছিলাম। কি সত্য বলতে পারো নাই ভাবি কথা দেন, কথাগুলো কাউকে বলবেন না। ভাবির কাছে কথা নিয়ে বলবো না কাউকে। ভাবি আমি মিথিলার সাথে এমন কিছুই করি নাই। কান্না সুরে, তাহলে মিথিলার কাপড় ছেঁড়া ছিল কেন? ভাবি আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলাভাই আর মিথিলাকে পাপ কাজে লিপ্ত থাকতে দেখি। আমি তাদের অপমান করি, ভয় দেখাই বাড়ির সবাইকে বলে দিব। কিন্তু পরে আপুর সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থমকেই যাই। আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, দুলাভাই বাহির থেকে দরজা লক করে দেয়। মিথিলা জোরে জোরে
কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিঁড়তে থাকে। তারপর ভিতর থেকে লক করে দেয় মিথিলা। বাহির থেকে দুলাভাই দরজা ধাক্কাচ্ছে আর চিল্লানি সুরে, তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখলা, আমি কাকে বলবো এই কথা? কে বিশ্বাস করবে বলো? কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি। ভাবির চোখেও পানি। ভাবি বিশ্বাস করলেও নিরুপায়। কি বলছো আসিফ? তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে। ভাবি, তুমি কাউকে বলো না প্লিজ। মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে। আমি জানি না আসিফ, কে মিথ্যা কে সত্য বলছে। মিথিলার আর সুমির জামাই তো এমন কোনো বাজে লক্ষণ দেখি নাই। ভাবি, তুমি আমাকে বিশ্বাস করছো না? তাহলে এটা দেখো, আমি সুজুকে সব কিছু ভিডিও করে রেখেছিলাম। ভেবেছিলাম কাউকে দেখাবো না, কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারি নাই। আসিফ, এই ভিডিও এখনই আব্বুকে দেখাবো। ভাবি মোবাইল নিয়ে যেতে চাই। ভাবি প্লিজ, কথা দিয়েছো কাউকে বলবা না। সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি, তাই তোমাকে সব বললাম। কথা শেষ করতেই ভাইয়া ভাবিকে বলছে, এই ধর্ষকের সাথে কিসের এত কথা? ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে, টাকার দরকার পড়লে যান ভাবিকে জানাই। ভাবির চোখ মুছে আমার রুম থেকে বের হয়, কিন্তু আমার চোখের পানি চোরাই না। রুমটার প্রতি মায়া লাগছিল। আম্মুর পায়ে একবার সালাম করতে মন চাইছিল, কিন্তু সেই সাহস আজ আমার নেই। সবাই আমার চলে যাওয়া দেখছে। ভাবি সবার চোখের আড়ালে বারবার চোখ মুছছে। 12টার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্য। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পটি শোনার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ।